পলকের মতো। ভারত বলছে ওরা নাকি বাঁধের গেট খুলে নাই, বাঁধের গেট নাকি আপনি আপনি খুলে গেছে। তাও যদি হয় খুলে যাওয়ার পর কি সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, সাথে সাথে জানাতে পারলে অনেক প্রাণ সম্পদ বাঁচানো যায়। যদি কান ধরে এখন টানে, কান ধরে যখন টানে শত শত অপরাধ আপনাদের ভিতর থেকে বেরিয়ে পড়ে, এর কুল কিনার আপনারা করতে পারবেন না। তো ভাবছিলেন মহারানী আঁচলের নিচে ছিলেন, কোনো মতে বেঁচে যাবেন, এখন তো মহারানী আর নাই। তো এখন যান বাঁচানি ফরজ হয়ে গেছে। মানুষ তো আপনাদের আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও প্রমাণ সহকারে দেখাবো তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি।
তো আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা আছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। যদি কান ধরে এখন টানে, কান ধরে যখন টানে শত শত অপরাধ আপনাদের ভিতর থেকে বেরিয়ে পড়ে, এর কুল কিনার আপনারা করতে পারবেন না। তো ভাবছিলেন মহারানীর আঁচলের নিচে ছিলেন, কোনো মতে বেঁচে যাবেন, এখন তো মহারানী আর নাই। তো এখন যান বাঁচানো ফরজ হয়ে গেছে, মানুষ তো আপনাদেরকে পাইলে কুত্তা বিলের মতো ছিঁড়ে খাইব। তো যার ফলে সাথে করে কত টাকা সুইস ব্যাংকে আছে, কোন পাড়ায়, কোন বেগম পাড়ায়, কোন জায়গায় কত 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 হাজার হাজার কোটি টাকা এরা পাঠায়, আল্লাহই জানে, কে কার খবর রাখে। তো সাথে করে নিয়ে যেতে লাগছিল 2 বস্তা, তো 60-70 লাখ টাকায় তো 2 বস্তা হইবি কমসে কম। 2 বস্তা টাকা নিয়ে সে রওনা দিয়েছিল ভারতে। আমাদের প্রাক্তন বিচারপতি মানে এক্স জাস্টিস নাম হলো কি শামসুদ্দিন চৌধুরী। তো শামসুদ্দিন চৌধুরী সাহেবের একটা নির্মম করুণ ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মোট 3টা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। প্রথম ভিডিওটা হলো বিফোর, মানে আগে কি ঘটছে, তারপরটা হলো আফটার। তো ভিডিওটা আপনারা দেখেন, প্রথম ভিডিওটাকে আমি আপনাদেরকে দেখাই, দেখেন তো চেনেন নাকি। এই সেই আমাদের শামসুদ্দিন মানিক সাহেব, এই যে উনি ওই একটা কি বলে, ওই যে আগেকার রাজা বাদশাদের যে পোশাক থাকতো মানে ওই ধরনের একটা জামা পরে উনি আসছে একটা স্টুডিওতে। তো শোনেন কি বলে, তারপরে দেখেন। আচ্ছা, তো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের শামসুদ্দিন মানিক, আর পাশে ওই যে সাদা জামা পরা যে ভদ্রলোককে দেখলেন উনি হলেন আমাদের গোলাম মাওলা রনি সাহেব, আর উনি হলেন উপস্থাপিকা। এখন কোন টিভি চ্যানেলটা আমি জানি না, মনে হয় RTV হবে সম্ভবত। তো যাই হোক, এখন সেই উপস্থাপিকার সাথে তার কি সমস্যা হয়েছে আমি জানি না। তো সে এই উপস্থাপিকা এই সুন্দরী মহিলাটাকে সে বলতেছে রাজাকারের মাইয়া বা রাজাকারের মেয়ে, এই ধরনের কিছু একটা বলছে। তো এই মেয়ে যখন উপস্থাপনা করছিলেন তখন খুব মানে ইমোশনালি এফেক্টেড হয়ে গেছে এবং সে চিৎকার করে বলতেছে যে না, আমি রাজাকারের মেয়ে না, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো এইভাবে যখন তুমুল গন্ডগোল লেগে গেছে, তো পাশ থেকে বসা আমাদের গোলাম মাওলা রনি সাহেব উঠে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। আর যে ব্যক্তিকে নিয়ে আজকে আমি আলোচনা করছি, মানে কথা বলছি, ঘটনা একটা আছে, এটা কিন্তু বিফোর, বুঝলে যান না, এটা হলো বিফোর, আফটার আসতে আসতে একটু পরে। তো এই হলো শামসুদ্দিন চৌধুরী মানিক। তো দেখেন কতটা প্রতাপশালী ছিল তারা, কতটা প্রতাপশালী ছিল। এই ভিডিওটা রেকর্ডিং করা মাত্র 3 থেকে 4 সপ্তাহ আগে হবে, যখন কিনা ওই যে বাংলাদেশের ছাত্ররা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল, ওই তখন কিন্তু এটা রেকর্ডিং হওয়া এবং তখনই টক শোটা হচ্ছিল। মাত্র 4 সপ্তাহ হয়নি এই ভিডিওর বয়স। দেখেন এই যে মেয়েটা বারবার চিৎকার করে বলছে যে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আচ্ছা, এবং সে বারবার বলছিল যে তুমি একটা রাজাকারের সন্তান। আচ্ছা, তো যাই হোক, এই সেই শামসুদ্দিন চৌধুরী মানিক, আমাদের এক্স জাস্টিস মানে প্রাক্তন বিচারপতি। তো চলেন দেখি এই 1 মাস পরে, 4 সপ্তাহ পরে কি ঘটছে। এটা তো গেল আগের, তাই না, পরেরটা তো দেখতে হইব। তো এইবার আপনাদের জন্য 2টা ভিডিও আমি জোগাড় করছি, এখান থেকে আমি একটু দেখাই আমি আপনাদেরকে। এই ভিডিও 2টা দেখেন। প্রথম ভিডিওটা আপনি তারা দেখেন, এটা একটুখানি দেখিয়ে দেখা যায় কিনা, আপনারা দেখেন ভালো করে, এটা দেখেন তো এঁকে ছিলেন কিনা। তো সাউন্ড গেল কোথায়? আচ্ছা, সাউন্ড হলো আবার এখানে। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, আমি টেনে দিই দেখেন তো চিনেন নাকি একে। আচ্ছা, এখানে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি কিন্তু একই ব্যক্তি যে ব্যক্তিকে কিছুক্ষণ আগে আমি দেখালাম একটা টক শোতে একটা মহিলার উপর সে রীতিমতো পারে তো আক্রমণ করে, বুঝছেন। তো এই সেই ভদ্রলোক ছিলেন, ওই যে ভদ্রলোককে কিছু আগে দেখালাম আমি, উনি ছিলেন শামসুদ্দিন মানিক, আমাদের মানিক মিয়া বিচারপতি, প্রাক্তন বিচারপতি। তো এখন উনি তো বুঝলাম না হঠাৎ করে কি হইলো, উনি দেখে কলা পাতায় এসে এখানে শুয়ে রয়েছে। তো ঘটনা যা বুঝলাম আর যা কিনা দেখলাম, আগে তার কথাটা আপনি একটু শুনেন, সেইখানে কি বলে, তাহলে বাকিটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো এইখানে যেটা ঘটছে, এই মানিক মিয়া মানে আমাদের প্রাক্তন বিচারপতি মানিক মিয়া, এখন মানুষ ভয়ে কখন পালায়, যদি মানুষ সৎ হয়, অনেস্ট হয়, যে কোনো ক্রাইম করা নেই, কোনো ক্রাইমের সাথে জড়িত না, তার তো পালানোর কোনো দরকার নাই। কি দরকার রে ভাই, কি আর হবে? আপনার মিথ্যা মামলা দিয়ে নিয়ে যাবে, প্রমাণিত হবেন, আপনি চলে আসবেন, এটা তো দুনিয়া সব জায়গায় কম বেশি হয় হয়তো নাকি।
তো যখন এরা বর্ডার দিয়ে পালায় যায়, নৌকা দিয়ে পালায় যায়, প্লেন দিয়ে পালায় যায়, জঙ্গল দিয়ে পালায় যায়, পাহাড় দিয়ে পালায় যায়, তখন বুঝতে হবে যে এদের পাপের বোঝা এত ভারী হয়েছে যে তাদের সেই নৈতিক স্ট্যান্ডার্ড নাই যে এই আইন আদালতকে মোকাবেলা করার, সাধারণ মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলা। তো যার ফলে সেই যেহেতু তার নৈতিক স্ট্যান্ডটা হারিয়ে ফেলেছে, তো যার ফলে তারা কি হয়েছে, এগুলো অসৎ চোর সব। তো যার ফলে এখন জানটা নিয়ে কোনো মতে পালানোর চেষ্টা করছে। এখন সে যেহেতু আওয়ামী লীগ সরকার একজন বেশ গণ্যমান্য হুমরা চুমরাই হবে, যেহেতু তাকে টকশোতে রাইকা আলাপ আলোচনা হয়, বিভিন্ন জায়গায় হয়তো করেছে, তো টকশোতে তো আরো মানে ভুয়া বক্কর লোকদেরকে ডাকে না, ওই হুমরা চুমরা গণ্যমান্য লোকদেরকে ডাকে। তো আমি বলতে পারি আওয়ামী লীগের একজন গণ্যমান্য হুমরা চুমরাই সে ছিল। তো এই সেই বিচারপতি মানিক সাহেব কিছুক্ষণ আগে যাকে আমরা স্টুডিওতে দেখলাম, আর এই বিচারপতি মানিক সাহেব এখন ওই সামনে যে একটা পলিথিন ব্যাগ দেখছেন, ওটার ভিতরে সম্ভবত কিছু খাবার আছে এবং ময়লা টানা প্যান্ট মনে হয় যেন কোনো কাদা মাটি দিয়ে উড়াউড়ি গড়াগড়ি করে আসছে, তারপরে এই কলা পাতায় এসে শুয়ে রয়েছে মানে প্রচণ্ড রোদের ভিতরে। এবং এই ঘটনা ঘটছে হলো ভারতের মেঘালয় রাজ্যে। ঘটনা কোথায় ঘটছে? ভারতের মেঘালয় রাজ্যে। তো এখানে সিলেটের সাথে ভারতের যে বর্ডার রয়েছে, সেই বর্ডার অঞ্চলের একটা বর্ডার নামটা এখন মনে করতে পারছি না আমি। তো আজকে তো শুক্রবার বাংলাদেশে, এখন রাত হয়ে গেছে ভিডিওটা যখন আমি রেকর্ডিং করছি, এটা ঘটনা ঘটছিল বিকেলবেলা। তো সেই কী করছে, স্থানীয় এক আদম ব্যাপারী যারা কিনা ওই যে বাংলাদেশ থেকে মানুষজন ভারতে পাচার করে এবং ভারত থেকে আইনা বাংলাদেশে মানুষ পাচার করে, এরকম এক ভদ্রলোকের নাম হলো সাদ্দাম, যেটা নিউজে বললো আর কি। তো সেই সাদ্দাম মামার সাথে সে যোগাযোগ কইরা সে তার কয়েক লক্ষ টাকা সহ প্লাস 2টা পাসপোর্টও ছিল তার সাথে, একটা হলো ব্রিটিশ পাসপোর্ট আর একটা হলো আমাকে দেশি সবুজ পাসপোর্ট। তো এগুলো নিয়ে তো সেই ওদিকটা রওনা দিয়েছে ভারতের সেই মঘা মনে হয়, হ্যাঁ এইটার নাম ছিল, বর্ডার এলাকাটার নাম ছিল মঘা সীমান্ত। তো সেই মঘা সীমান্ত দিয়ে সে চাইতে লাগছিল ওই ত্রিপুরার দিকে। তো এখন ওইখানে কোনো মতে সে পার হয়ে গেছে, সাদ্দাম মামা তার দায়িত্ব পালন করছে, তাকে পাচার টাচার করে দিয়েছে। কিন্তু ওই পারে যে বাঙালি অধ্যুষিত এলাকাগুলো ছিল, স্থানীয় লোকজন ছিল, তো তারা তারে ধরছে যে ভাই আপনি আসছেন, কেমনি কী অবস্থা, ভাই নাম কি? কারণ বর্ডার ওই পারে যারা থাকে তারাও বেশ উৎসুক, আমাদের মানে খুবই মানে উৎসুক আমাদের ব্যাপারে জানতে যে বাংলাদেশে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে। এরকম হয় না, মানে খবর টবর রাখে না, গ্রামবাসী তো খবর টবর রাখে। এখন তাকে তো যেতে হয়েছে কোনো গ্রামের উপর দিয়ে। তো ওইখানে যাওয়ার পর স্থানীয় যে রাখাইন উপজাতিরা ছিল, কিছু বাঙালিও ছিল, তো তারা ধরছে, ধরে জিজ্ঞেস করছে আঙ্কেল আপনি আইছেন এত কষ্ট করে, চা কফি খান, কী অবস্থা, করতে গেলেন, আপনার নাম কি? তো আমাদের মানিক মিয়া যে ভুলটা করছে বিচারপতি মানিক, সাথে আসল নাম বলে দিছে, আমার নাম হলো শামসুদ্দিন চৌধুরী মানিক, আসল নামটি বলে দিচ্ছেন। যখন নামটা বলতে গেছে তখন তো ভেজালে পড়ছে। এখন উনি ভাবছে যে প্রতাপ ওনাদের ছিল, যে প্রভাব আর প্রতিপত্তি ছিল, যে ক্ষমতা, যে দাপট ছিল আওয়ামী লীগ সরকার আমলে, উনি ভুলে গেছে যে আওয়ামী লীগ সরকার এখন নাই, আওয়ামী লীগ সরকার এখন নাই, তাদেরকে কুত্তার মতো মানুষ আছে খুঁজতেছে পেটে মারার জন্য। তো যাই হোক, মুখ দেশে হয়তো বইলে ফেলতে ওই আগের অভ্যাস, ওই যে বিভিন্ন জায়গায় পড়েছে আমি মানিক চৌধুরী মানিক, আমি শামসুদ্দিন চৌধুরী মানিক, আর প্রতাপশালী ভাবছে মনে করে এগলিতে বাড়ি টাড়ি মেয়েরা মানে পার হয়ে যেতে পারবো, মানে ক্ষমতা দাপট টাপট দেখে। কিন্তু না ভাই, ওই যে ওখানে যে রাখাইন ভাইয়েরা ছিল, এরা তো ধরছে, তারপরে একটা ছোটোখাটো ভিডিও করছে। এটা হলো রাখাইনরা তাদের হাতে সেলফোনে যে ভিডিওটা করছে সেটা আপনারা দেখছেন। এটা আমি আরেকটু শুনাই আমি আপনাদেরকে। এখন আবার সে ওই ছেলেদেরকে পয়সা সারতেছে যে তোমার কিছু লাগলে পয়সাটা সে নাও, এখন তো আমার কাছে নাই। শুনলাম তাকে যখন বর্ডার পার করে দিয়েছে কে বা কারা কিছু পোলা পালাইছে, তার যে কয়েক লাখ টাকা তার সাথে ছিল, এগুলো বলে লুটপাট করে রয়ে গেছে, কারণ তো তার পয়সা করি নাই, এখন এই গাছতলায় শুয়ে রয়েছে, কি এক অবস্থা। তো এখন ওই যে ছেলেরা ভিডিও করতেছে, ছেলেদের বলতেছে যে তোমরা আমাকে একটু দেখভাল করে রাখ, আমার সেফটি দিকটা দেখো, আমার আত্মীয় স্বজন ভাই বোন অনেক আছে, দিব না পয়সা, দিব না, আরে ভাই পয়সাই দিয়ে গেছে। তো এখন দেখি তারপর কি বলি। আচ্ছা, তার ভাই বোন পয়সা দিবে, আপনারা শুনলেনি। তো যাই হোক, এই ভিডিওটা দেখালাম। এবার আরেকটা ভিডিও আমি দেখাই, আর এই ভিডিওটা করা হলো বাংলাদেশের যে বিজেপি আছে না, ওই যে বর্ডার গার্ডের লোকজন আছে, তো তারা এই ভিডিওটা করছে। এখন আপনারা সেটা একটু শুনেন। আচ্ছা শুনেন আগে, আমি একটু পরে বলতে থাকতে থাকি। ও আচ্ছা, যে অনুষ্ঠানটার কথা বলছিলাম না আমি, RTV বলছিলাম না, এটা ITV হইবে না, ওই যে মেয়ে উপস্থাপিকা ছিল ওটা চ্যানেল আই ছিল। তো চ্যানেল আইতে যে সেই গ্যাঞ্জামটা করছে,
ওই মেয়ের সাথে যে দুর্ব্যবহার করছে, রাজাঘাটের বাচ্চা বলে যে গালি দিয়েছে, মেয়েটা যে কান্নাকানি করলো যে না আমি এটা না, আমি একজন মুক্তিযোদ্ধার ঘরের সন্তান আর কি। ওই যে দেখলাম না প্রথম ভিডিওতে দেখাইলাম। তো এখন ওই বিজেপির হাতে যখন ধরছে, আমাদের বর্ডার গার্ডের লোকরা যখন ধরছে, দেখছেন গলার ভিতরে গামছা দিয়ে আটকায়া তারপরে টাইনা তারপরে কথা বলতেছে। দেখেন অবস্থা, মানুষের অপমান সহ্য হয় না ভাই এগুলো দেখলে, বুঝছেন কি অপমান। উনি বলে বিচারপতি, আরে ভাই বিচারপতি যে হওয়ার সাথে মেয়ে বিষ খায় মরে যাওয়া বহুত ভালো। এই ধরনের বিচারপতি হওয়ার সাথে বিষ খায় মরে যাওয়ার অত ভালো, যার পরিণতি হয় কিনা গলায় গামছা বাইন্দা, পিছনের হাতে গামছা বাইন্দা, গলার ভিতরে গামছা বাইন্দা টাইন নাই এইভাবে নিয়ে যায়। একটা চোরের সাথে তো মানুষ এরকম করে না। তো যাই হোক, এখন জিজ্ঞাসা করতেছে কয় তুমি কি তাহলে ওই লোক নাকি ওই যে চ্যানেলের ওই মেয়ের সাথে যে গ্যান্দাম করছিলাম, অপমান করছিলাম, হট্টগোল করছিলাম, ওই যে গোলাম মাওলা রনি ছিল সেখানে, সে বলতেছে হ্যাঁ আমি ওই ব্যক্তি। আছে দেখি কি বলে। পিতার নাম মরহুম আব্দুল হাকিম গুড। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ধরে পালাইতেছি কার বইয়ে আর প্রশাসনের ধরে কতগুলো বইয়ে ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী খবর পেয়েছি। ও আচ্ছা, ওই যে উপস্থাপিকা মেয়েটার নাম ছিল দীপ্তি চৌধুরী। তো এখন জিজ্ঞেস করতেছে আপনি কি বলছিলেন দীপ্তি চৌধুরী রাজাকারের বাচ্চা, বলছিলেন কি এটা? কয় না আমি এটা ভুলে বলছিলাম অনুষ্ঠানের ভিতরে, ভাই আমার মাফ করে দেন, তো ভুলে গেছে, আমি কোর্টে গিয়ে মাপ টাপ চাইছি। আরে ভাই তারপর দেখি কি অবস্থা। আমি তো কত রুগী মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? ভালো করে শুনেন আপনারা, আমি পরে বলছি। বাংলা পাসপোর্ট, টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হ্যাঁ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হ্যাঁ। আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? কয় টাকা ছিল দেখেন? $40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? এখন খেয়াল করেন, ঘটনাটা ঘটছিল বাংলাদেশ সময় শুক্রবার দিন, আর আজকে বাংলাদেশ সময় রাত এখন 1টা, এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি। তো উনি যখন বিকাল 3টার দিকে রওনা দিছে ওই মঘা দিয়া সীমান্ত দিয়া ভারতের মেঘালয় রাজ্যে ত্রিপুরাতে প্রবেশ করার জন্য, তো তখন যে নৌকা চড়ে যে উনি যাচ্ছিলেন ওনার গন্তব্যে, মানে বর্ডার পার হওয়ার জন্য, সেই নৌকার মাঝিমাল্লা যারা ছিল, আশেপাশে কিছু লোকজন ছিল, তো তারা তাকে আবার কি করছে, ডাকাতি করছে। ডাকাতি মানে কি, তার কাছে যা পয়সা করেছিল সব কিছু তো লয়েটে নিয়েছে, এবং উনি নিজে মুখে বললো 60-70 লাখ। এখন 60-70 লাখ টাকার জন্য তো ভাই 2 বস্তা দরকার হয় নাকি? দেখি তো নি কোনোদিন এত টাকা ভাই, 60-70 লাখ টাকা কি একটা বস্তায় হবে? ওই যে বাংলাদেশে 80 মণ চাল আছে না, 80 মণই তো না, 40 মণ চালের বস্তা, ওটার ভিতরে কি 60-70 লাখ টাকা কি ঢুকবে ওটার ভিতরে নাকি? আমি ভাই জানি না, এত টাকা কোনোদিন চোখে দেখে নি ভাই, টাকার বস্তা করতে গিয়ে দেবো। তো যাই হোক, এখন 1 বস্তা না 2 বস্তা টাকা নিয়ে সে নৌকায় ঘুরে তারপরে যাইতে লাগছিল। তো এখন বলতেছে যে নৌকার মাঝিমাল্লা যারা ছিল আরো 2-4 জন লোক মিলে তারা পিঠা মেরে ওই পয়সা করি সব লয়ে গেছে। এখন তার কাছে 40,000 টাকা আছে, এবং সাথে আছে তার একটা ব্রিটিশ পাসপোর্ট, একটা বাংলাদেশি পাসপোর্ট, আর কিছু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। হাই রে টাকা রে, হাই রে লোভ। আচ্ছা ওনার ফোনও নিয়ে গেছে। বিজেপির লোকেরা জিজ্ঞেস করতেছে যে দেখি কারো তোমার টাকা পয়সা লয়ে গেছে, দিয়ে ধরে ধরে নিয়ে নাম টাম জানো কিনা? তো চাচা নাম ধাম বলতে পারতেছে না, বললো তাদের ফোন নাম্বার আছে কিনা, বা যাদের কাদের সাথে যোগাযোগ করে তুমি দিকে লাইতেছে, কয় না আমার হিও নাই, আমার ফোন টোন ছিনে নিয়ে গেছে। আচ্ছা চোরের উপর বাটপাড়ি যেটাকে আমি 15,000 টাকা ওদের বলছিলাম, মাত্র 15,000 টাকা কন্ট্রাক্ট ঢাকা টু ইন্ডিয়ার। কি ঢাকা টু ইন্ডিয়া মাত্র 15,000 টাকা কন্ট্রাক্ট। পাসপোর্ট বিষয় কিছু লাগবে না, বুঝছেন? নাইসলি আপনি চলে যাবেন, নাইসলি আপনি বাংলাদেশে ভারতে চলে যাবেন। আর যদি কোনো মতে বাংলাদেশে ভারতে চলে যেতে পারেন, তাহলে বাংলাদেশের কোনো আইনই ভারতে কার্যকর হবে না। ওনারা যে চুরি বাটপাড়ি যা কিছু করছে না কিছু সব হালাল হয়ে যাবে কোনো মতো বর্ডার ওই পারে যাইতে পারলে আর কি। এক অবস্থা দেখেন, মাত্র 15,000 টাকা। আমি তো ভাবছিলাম অনেক বেশি হবে। কী রে ভাই, বাংলাদেশ থেকে ভারতে যাইতে হলে মাত্র বর্ডার খরচ 15,000 টাকা নাকি পাসপোর্টের জন্য? তাইলে আর এত পাসপোর্ট বিষয় করে যাওয়া দরকার, সবাই তো এমনি হাঁটা ধরতে পারে। কি অবস্থা! ওইটা আমি দিচ্ছি
কিন্তু পরে যে ছেলে আমার মাইরা ধইরা চোরের উপরে বাট পারি, তুমি 60-70 লাখ টাকা 2 বছর ধরে লয়ে যেতেছো গা, আর তোমার রাস্তায় মাইরা ধাইরা কিলে ঘুষে পয়সা করে লয়ে গেছে, সেলফোন নিয়ে গেছে। ভাই তুমিও তো চুরের টাকায় লয়ে যেতে লাগছিলা, তুমি তো ভাই চুরির টাকায় লয়ে যেতে লাগছিল, তো চুরির উপরে বাটপারি করছে, ওরা তো ভালো কাজই করছে আমি মনে করি। তো তুমি একলা খেপে গেলে, গড়ও তো গরিব মানুষ, যারা ভাই চুরি ডাকাতি করে আর তোর বড় মানুষ না, আর নিজেরও গরিব মানুষ, তো খাইছে ভালো করছে। আচ্ছা দেখি তারপর কি হয়েছে। তারের ভিতরে আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করতাম। আচ্ছা উনি বলতেছে যে ওনাকে শুধু পয়সা করে নিয়ে যায়নি, যে ওই পারে নিয়ে গিয়ে অনেক মারধরও করছে তাকে। তো মারধর করার পর সম্ভবত ওই যে রাখাইন ভাইয়েরা ছিল, তো তারাই মনে ধরে বাইন্দা আবার পুশ ব্যাক একটা আছে না, ওই যে পুশ ব্যাক কি বলে একটা সিস্টেম আছে, তো তাকে মনে আবার পুশ ব্যাক করছে বাংলাদেশে। তো যার ফলে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে উনি এখন। আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না, চলেন ভাই। বাকিটা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে, আমরা যাই। আচ্ছা তো ওনারা জিজ্ঞেস করতে যে ভাই তুমি তো বিচারপতি হওয়ার সময় বহুত আকাম কুকাম করছো, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ মানে কোনো শেষ নেই। আর অনেক প্রশ্ন করতে চাইছিল, তো পাশে লোকজন আবার একজন কইতেছে না ভাই এত প্রশ্ন করিস না, মিডিয়ার সামনে দরকার হোক, আগে বসের কাছে লইয়ে যাই, তারপরে বসে গিয়ে দেখি কোন থেরাপি দেয় তারে, তারপর যা হবার ওই বনে। তো যাই হোক ভাই, এই ছিল আমাদের শামসুদ্দিন চৌধুরী মানিক মিয়ার করুণ পরিণতি। তো কিছুদিন আগেও যারা কিনা টক শো দাবড়ে বেড়াইতো, বাংলাদেশের আইন ক্ষমতা সব কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল, তাদের ক্ষমতা দাপটে দ্বারের কাছে কেউ থাকতে পারতো না। আর এখন দেখেন তাদের নির্মম পরিণতি। তো প্রথম ভিডিওতে দেখালাম তো ওই যে দীপ্তি চৌধুরীর সাথে যে সে কি আচরণ করছে, মেয়েটাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল, আর মেয়েটা কান্নাকাটি শুরু করছে স্টুডিওর ভিতরে। তারপরে দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কলা পাতায় শুয়ে রয়েছে সেই রাখাইনদের হাতে আটক হওয়ার পর ত্রিপুরাতে। তো তারপরে সেখানে রাখাইনরা আবার পুশব্যাক করছে আবার বাংলাদেশে বর্ডার গার্ডের লোকজনের হাতে। তো বর্ডার গার্ডের লোকজন গলায় গামছা টামছা বাইন্দা, হাত পা বাইন্দা, তারপরে এই ছোট্ট একটা ভিডিও করে বাজারে ছেড়ে দিয়েছে। এইগুলো অবস্থা। ভাই ভিডিওটা শেষ করার আগে একটা কষ্ট বলি ভাই, সম্মান একটা বড় জিনিস, বুঝছেন? দিনে 3 বেলার জায়গায় 2 বেলা খান, সম্মান একটা বড় জিনিস। সম্মানের সাথে যাতে মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, প্রতিটা মানুষের এটি চাওয়া পাওয়া উচিত। এই যে আপনি এত বড় একজন বিচারপতি হয়েছেন, পড়াশোনা তো কম বেশি ভালো করার মন্দ করেন করছেনই, কিন্তু এই রাজনৈতিক বলের ভিতরে আইসা ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাটের সেই গন্ধ তো আপনারা সহ্য করতে পারেন না। তো যার ফলে আপনিও আইসেন তার অধীনে, তারপরে তো লুটপাট যেমনি ইচ্ছা সেমনি করছেন। তো করার পর আপনাদের যে মহারানী ছিল সে তো আপনাদের ফালাইতে ভেঙে গেছে গা। এখন মহারানী যেহেতু চলে গেছে, এখন আপনাদের ভিতরে সেই কনফিডেন্স নাই, সেই অনেস্টি নাই। আপনারা জানেন আপনারা কি করছেন। আপনাকে যদি কান ধরে যখন টানে শত শত অপরাধ আপনাদের ভিতর থেকে বেরোইবে, এর কুল কিনার আপনারা করতে পারবেন না। তো ভাবছিলেন মহারানীর আঁচলের নিচে ছিলেন, কোনো মতে বেঁচে যাবেন, এখন তো মহারানী আর নাই। তো এখন যান বাঁচানো ফরজ হয়ে গেছে, মানুষ আপনাদেরকে পাইলে কুত্তা বিলের মতো ছিঁড়ে খাইব। তো যার ফলে সাথে করে কত টাকা সুইস ব্যাংকে আছে, কোন পাড়ায়, কোন বেগম পাড়ায়, কোন জায়গায় কত 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 হাজার হাজার কোটি টাকা এরা পাঠায়, আল্লাহ জানে, কে কার খবর রাখে। তো সাথে করে নিয়ে যেতে লাগছিল 2 বস্তা। তো 60-70 লাখ টাকায় তো 2 বস্তা হইবি কমসে কম। 2 বস্তা টাকা নিয়ে সে রওনা দিয়েছিল ভারতে। তো যাই হোক ভাই, ভারতের রাখাইনের যে লোকজনরা ছিলেন, যে স্থানীয় গ্রামবাসী, তারা ধৈর্য যে আবার পুশ ব্যাক করে বাংলাদেশে দিয়েছেন। ভাই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনারা বহুত মহৎ একটা কাজ করছেন। আর এই ব্যাটা যদি এখন ইন্ডিয়ায় পালা যেতে যাতে তো ভাই ধরা ছোঁয়ার বাইরে, তাই না? এক দেশের আইন তো আরেক দেশে আইনে কার্যকর হবে না এবং অনেক জটিলতা তৈরি হবে। এখন যেহেতু উনি বাংলাদেশের আইনের মধ্যে রয়েছে, এখন উপযুক্ত সাজা যেটা ওনার হওয়ার কথা, এইসব ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য, মানি লন্ডারিংয়ের জন্য, আর বাংলাদেশকে খোকলা বানানোর জন্য তাদের যে ধরনের সাজা হওয়া উচিত আমরা মনে করি তাদের সেই ধরনের দৃষ্টান্তমূলক সাজাই সরকার দিবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা এই ভিডিও পরিচিতি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।